তোমার কাজে আমি খুব খুশি হয়েছি বাবা, ভীষণ খুশি হয়েছি। মাস্টার মশাই, কেউ অপরের কেড়ে খেয়ে আনন্দ পায়, আবার কেউ নিজেকে বিলিয়ে দিয়ে আনন্দ পায়। মানুষের কল্যাণে তুমি তো নিজেকে বিলিয়ে দিয়েছো। তোমার এই ত্যাগই তোমাকে মহান করে রাখবে। আমি তো কিছু করিনি মাস্টার মশাই, শুধু এই উপেক্ষিত পল্লীর বুক থেকে আশঙ্কা অন্ধকার দূর করে দিয়েছি। বলো বলো বাবা, আবার বলো। কি আনন্দ, কি আনন্দ, কি মধুর শান্তি। মাস্টার মশাই, তুমি জানো না বাবা, এমনই একটা স্বপ্ন মুখে নিয়ে, না না আমি তার কথা ভাববো না। তার কথা মনে করলে আমার সারা শরীরটা ঘৃণায় হিলি করে উঠছে। আমি একটা অমানুষের জন্মগত পিতা, এই লজ্জা, এই গাড়ি থেকে আমার মুক্তি নেই, আমার মুক্তি নেই। আমি ভাবতে পারছি না মাস্টার মশাই, বিমলদা আমরা ছেলে হয়ে রাহু তাকে গাছ করেছে বাবা, তাই তো সে আমাকে চিনল না এই দুঃখিনী ভাত মাতাকে। জানো, আমি বাবা হয়ে তার কাছে অনুরোধ করেছিলাম। আমার মুখের উপর সে বলল, এই দেশে থেকে আমি আমার উজ্জ্বল ক্যারিয়ার নষ্ট করতে পারবো না। তার কথা শুনে আমি চমকে উঠেছিলাম। আমার ছেলে হয়েও সে যে এত বড় কথা বড় বলতে পারে, এই ছিল আমার স্বপ্নের অতীত। মাস্টার মশাই, দিক দিক শতদিন তার শিক্ষায় সে উচ্চ শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু মানুষ হয়নি। অথচ দেশের আজ চরম দিনে প্রকৃত মানুষ চায় তোমার মতো, তোমার মতো, হ্যাঁ হ্যাঁ ঠিক তোমার মতন প্রকৃত মানুষ চায়। নইলে যে এদেশ বাঁচবে না, বাঁচতে পারে না। এদেশের ধ্বংস অনিবার্য। ঠিকই বলেছেন মাস্টার মশাই। আর স্বাধীনতা 50 বছর পরেও এই দেশের বেশিরভাগ নির্মিত, লজ্জিত, অবহেলিত সে দেশ কোনোদিন এগিয়ে যেতে পারে না, কোনোদিন না। অথচ স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে দেশময় ঘটা করে উৎসব পালন করা হচ্ছে। ভাবতে অবাক লাগে, দেশকে যারা বিন্দুমাত্র ভালোবাসে না, দেশের মানুষকে যারা দু পায়ে মারি দিয়ে যায়, তারা এই মহোৎসবের মহান নায়ক সেজে বসে আছে। মাস্টার মশাই কাঁদছে, ভারত মাতা টুকরে টুকরে কাঁদছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সেই কান্না। মা, মাগো, তোমাকে যারা বিন্দুমাত্র ভালোবাসে না, তোমার সন্তানরা যা ভালোবাসে না, তোমার খুবই কষ্ট, তাই না মা? চলুন মাস্টার মশাই, অনেক বেলা হয়ে গেছে। স্কুলের যে কবিতাটা আমি বারবার শোনাতাম, তোমার মনে আছে বাবা? হ্যাঁ মাস্টার মশাই, মনে আছে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে গরিবে তার, ভয় নাই তার ভয় নাই। তুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝপথ, ছিঁড়ে আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে পরিবার। মাস্টার মশাই, আমার সাদের তরি তলিয়ে গেছে পথই জলে, কিন্তু কিন্তু তুমি আছো। তোমাকে নিয়ে আমি আবার নতুন করে স্বপ্ন দেখব। তুমি আমার স্বপ্নে বৃক্ষে সত্য ফুটে ওঠা স্নিগ্ধ ফুল। শান্তি, কি পরম শান্তি। ঈশ্বর, আমি যেন মাস্টার মশাইয়ের স্বপ্ন সার্থক করে তুলতে পারি। লোভ আমাকে যেন কোনোদিন অমানুষে না পরিণত করে। আমি যেন তারই সৃষ্ট মানুষ। ঈশ্বর, আমি মাস্টার মশাই যেন স্বপ্ন সার্থক করতে পারি। আর মানুষ আমাকে যেন কোনোদিন লোভে পরিণত না করতে পারে। আমি যেন ভুলে না যাই আমি তারই সৃষ্ট মানুষ। ঈশ্বর,
আমি মাস্টার মশাই যেন স্বপ্ন সার্থক করতে পারি। লোক যেন আমাকে কোনোদিন যেন দাস অমানুষে না পরিণত করতে পারে। আমি যেন ভুলে না যাই তার আমি তার শ্রেষ্ঠ মানুষ। মানুষ মানুষ আমার কিছুই করতে পারবে না। আমার শুধুই করবো, যেমন চলছে তেমনি চলবে। বললে কত দোষ হবে। আমি আমি যার অপমান করবো তাকে পথের ভিখারি না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। আরে বললেন যাচ্ছে না। ও বললেন বাবাজি, হ্যাঁ, মাইয়া মানে তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে বাবাজি। তোমার তোমার জন্য শুকনো দেখাচ্ছে কেন বাবাজি? তোমার কি শরীর খারাপ নাকি বাবাজি? না মানে তোমার জন্য আমার মনে খুব দুঃখ হয় বাবাজি। চাকরি বাড়ি ধর পেলে না, আর এবার মনটাও ঘরের মধ্যে বসে আছে। কাকাবাবু বললে কত দোষ হবে। বিবাহ যে এইভাবে বেইমানি করবে আমাদের সবাই জানতো। দিবসের সঙ্গেই সে কামায় বিয়ে হবে। ওসব কথা থাক বাবু। সেই বটে, সে তো বটে। আবার যেন ওই যত বেশি ঘেটাঘাটি করবে দুর্গন্ধই শোনাবে। আপনি কি যেন দরকারি কথা বলবেন বলছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, এ আমার মস্ত বড় রোগ বাবাজি। কোথার খেয়ে হারিয়ে ফেলে। আসলে বয়স হয়েছে তো। যাক, কাজের কথায় আসা যাক। শোনো বাবাজি, শিক্ষামার জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি আমি তার জন্য উপযুক্ত পাত্র জোগাড় করেছি। সত্যি বলছেন? সত্যি মানে একেবারে নির্ভেজাল সত্যি। আহা, ছেলে তো নয়, যেন ময়ূর ছড়ে কার্তিক। শিক্ষামার সঙ্গে খুব সুন্দর মানাবে। ছেলেটি কে? কোথায় বাড়ি? বলবো 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 সব বলবো বাবাজি। আরে এ নতুন গায়ে হবে চৌধুরী, একমাত্র ছেলে তোমার চৌধুরী। থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে নিয়েছি। তুমি ছেলেটাকে তুমি চেনো নাকি বাবাজি? চিনি মানে খুব ভালোভাবে চিনি। তার মধ্যে মাতাল দুশ্চরিত্র লম্পট এই গায়ে দুটো নেই। কি বলছো বাবাজি? ঠিকই বলেছি। আর আপনি কি করে ভাবলেন আমি আমার বোনকে একটা জানোয়ার তুলে দেবো? বললে কত দোষ হবে। বড় লোকেদের ছেলেরা ওই একটু আধটু দূর থাকে, পরে সব ঠিক হয়ে যায়। আর আপনার কথা শুনে মনে হচ্ছে আমার বোনটা আপনার মাথায় দিয়ে বসে আছে। আর তাই যতক্ষণ না মাথায় নামাজ পারছেন আপনার শান্তি হচ্ছে না। বললে কত দোষ হবে। আমি তোমার ভালোর জন্যই বলছিলাম। তাছাড়া টাকা পয়সা দিয়ে বিয়ে দেবো সামনে তোমার নেই। কাকাবাবু, আপনার যদি একটা মেয়ে থাকতো আপনি কি পারতেন সব জেনে শুনে তাকে একটা লম্পট হাতে তুলে দিতে? বলুন, আপনি পারতেন? হ্যাঁ, এরকম একটা সুবর্ণ সুযোগ আমি কখনোই হাতছাড়া করতাম না। এই গাটে করে খরচ করে বিয়ে দিতে হতো না। আর আপনার মতো মানুষের পক্ষে তা সম্ভব, কারণ আপনি চেনেন শুধু টাকা। কিন্তু আপনি যে কথা জেনে রাখুন, আমি গরিব বড় আমার বোনকে ওই কান্নার সাগরে নিমজ্জিত করে আমি সুখের হাতে আসতে চাই না। এখনো ভালো করে ভেবে দেখো বাবাজি। ভাবা আমার হয়ে গেছে। আমি কোথায় নয় মানুষ। আমি আমার বোনের স্নেহময় দাদা, যে বোন বছরের পর বছর ভাইয়ের কপালে ফোঁটা দিতে, সেই ভাই সব স্নেহে বোনকে করে আশীর্বাদ। তুমি আমার বোনকে আমি যোগ্য পাত্র হাতে সম্প্রদান করবো, কারণ আমি রিক্ত
পরিস্থিতি অসহায় হলো আমার মাথার উপর আছে বাবা মায়ের আশীর্বাদ। অতএব জয় আমার হবে, জয়ী আমি হব, জয়ী আমি হব। হলো না, হলো না, আমার আমার আশাটা পূর্ণ হলো না। বললে কত দোষ হবে, এই এই অঘটনটা ঘটাতে পারলি শুধুটা আমার পকেটে আসতো। কপাল কপাল, সবই আমার এই পোড়া কপাল। ওহ, কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার আমি। চুরি না করে দিন দিন আমাকে হাজতবাস করতে হলো। কিন্তু কেন কেন আমাকে এত বড় শাস্তি ভোগ করতে হলো? কি সত্যি আমি তো চুরি করিনি, তবু মিথ্যা চুরির দায় মাথায় নিয়ে দাদা হয়তো এখনো জানে না, কিন্তু যখন জানবে, উফ, আমি ভাবতেও পারছি না, আমি আর কিছুই ভাবতে পারছি না। আমার মাথাটা কেমন যেন গন্ডগোল হয়ে উঠছে। কিন্তু কিন্তু ওই লোকটাকে কেনই বা সে আমাকে জামিন দিয়ে ছাড়িয়ে আনলো? কি তার পরিচয়? আমি একটা সমাজ পরিত্যক্ত মানুষ। আপনি সুর হারা পাখি দেখেছো? সুর হারিয়ে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। মনে তার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কিছুই থাকে না, থাকে থাকে শুধু এক রাস যন্ত্রণা। আমি বুঝতে পারছি না। পারবে ব্রাদার, সবই পারবে। সময়ের ঘড়ি তো আর থেমে থাকে না। সে কারো সুখ দুঃখের হিসেব রাখে না। সে তার আপন খেয়ালে নিজস্ব নিয়মে ঠিক ঠিক করে বেজে চলে। আপনি ঠিকই বলেছেন, সময় মানুষকে বদলে দেয় সমাজ সংসারের চেহারা। এমনকি অনেক দিনের চেনা মানুষও হয়ে ওঠে বিরাট অচেনা। কতদূর লেখাপড়া শিখেছো? এমএ পাশ করে বুঝেছি, বেকারত্বের ঘা থেকে তোমার নামটা এখনো বাদ যায়নি। তাই তো তুমি বাধ্য হয়ে পেছনে মুটেগিরি করছিলে। ঠিক তাই, কিন্তু কিছু বুঝে ওঠার আগে পুলিশ আমাকে থানায় ধরে নিয়ে গেল। কিন্তু তোমার ব্যাগের টাকা? আপনি বিশ্বাস করুন, ওই যে ভদ্রলোকের ব্যাগে যে টাকা ছিল আমি তা জানতাম না। আমি সহজ মনে সরল বিশ্বাসে ব্যাগ মাথায় তুলে নিয়েছিলাম। আর তারপরে তারপরের ঘটনা আমার অজানা নয়। আর একটা সত্যি কথা বলবেন? বলো। আপনি তো আমাকে চেনেন না, জানেন না, অথচ এত টাকা খরচ করে আমাকে জামিন দিয়ে এই পৃথিবীর রঙ্গমঞ্চে নিত্য নতুন কত ঘটনায় ঘটে চলছে। আপনি তা এখন কি করবে মনস্থির করেছো? আমি বাড়ি যাব। দাদার জন্য আমার ভীষণ মন কেমন করছে। দাদারও হয়তো এতক্ষণ। তোমার দাদাকে তুমি খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমার দাদা একজন দেবতুল্য মানুষ। জানেন, আমাদের একটা ছোট্ট ভাই ছিল। চাকরি পাওয়ার পর সে আমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে চলে গেছে। দাদা একা, ভীষণ একা, অসুখের সময় আমি ছাড়া দাদার আর কেউ নেই, কেউ নেই। তুমি তো বাড়িতে গিয়ে আর শান্তিতে থাকতে পারবে না। কিন্তু কেন? পুলিশের কাদায় তোমার নামটা এখন উঠে গেছে। পুলিশ তোমাকে শান্তিতে থাকতে দেবে না। কারণে অকারণে তোমার জীবনকে অতিষ্ঠ করে তুলবে। কিন্তু কিন্তু আমি তো সত্যি চুরি করিনি। জীবন সম্পর্কে তোমার অভিজ্ঞতা খুব কম, তাই তো তুমি একথা বলছো। পুলিশকে তুমি চেনো না, জানো না তাদের আসল স্বরূপ। আর আমাদের দেশের সাধারণ পুলিশের কাজ হচ্ছে সাধারণ মানুষকে হায়রানি করানো। আর এই কাজে ওরা ভালো দক্ষতা দেখিয়ে এক শ্রেণী মানুষের কাছ থেকে প্রশংসা অর্জন করে। তাহলে কি আমাকে? হ্যাঁ হ্যাঁ, ভেস্তে যাবে তোমার স্বপ্নের পরিকল্পনা। আর আমার একটা কথা মনে রেখো, মরতে হলে লড়াই করে মরবে, কাপুরুষের মতো নয়। এই নাও টাকাগুলো ধরো। টাকা? তুমি কদিন বাড়িতে নেই, তোমার দাদা হয়তো না খেয়ে আছে। এই টাকা নিয়ে তোমার দাদার জন্য খাবার কিনে নিয়ে যাও। এই নাও ধরো। আপনার আপনার এই উদারতার কথা আমি কোনোদিন ভুলবো না দাদা। দাদা, আমি হ্যাঁ,
আমি তুই বিশ্বাস কর ভাই, সমাজ আমার গায়ে সমাজ বিরোধী চামড়া এটা দিল। আমার মন থেকে মায়া মমতা ভালোবাসা এখনো মরে যায়নি। আমার তৃষ্ণা নেই। আমি জীবনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেরিয়েছি, কিন্তু শান্তি আমি পাইনি রে। আমি বড় শান্তির কাঙাল, বড় শান্তির কাঙাল। দাদা ঘৃণা করিস না ভাই, তুই যেন আমাকে কোনোদিন ঘৃণা করিস না। আমার মৃত্যু সংবাদ পাওয়ার পর এই স্বার্থপর পৃথিবীতে তুই অন্তত এক ফোঁটা চোখের জল ফেলিস, চোখের জল ফেলিস, চোখের জল ফেলিস। মানুষ দূরে থাকলেই পর, আমার কাছে এলেই আপন। আবার অতি বড় আপনজন যখন দূরে সরে যায়, মানুষের অন্তের শেষ থাকে না। না, আর এক মুহূর্ত দেরি নয়। আমার দাদা হয়তো আমার পক্ষ চেয়ে বসে আছে। আমি যাই, আমি যাই, আমি যাই। না না না, আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। যে বিশ্বাসের মাটিতে ভর করে আমি এতদিন দাঁড়িয়েছিলাম, সে বিশ্বাসের মাটি যে এভাবে সাফ হয়ে যাবে এ ছিল আমার ধারণা রসিক। জীবনে আমি কোনোদিন মিথ্যা বলিনি, সত্যকে আঁকড়ে ধরে আমি আমার দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করে চলেছি। অথচ অথচ আজ আমাকে শুনতে হলো আমার শিক্ষিত এমএ পাস দুই ভাই চোর। ও ভগবান, এর আগে আমার মৃত্যু হলে আমি অনেক শান্তি পেতাম, শান্তি পেতাম। আমার ভাই চোর, এই ঘৃণিত চোর শব্দটা ঝাঁঝরা করে দিচ্ছে আমার বুক। শান্তি পাচ্ছি না, আমি শান্তি পাচ্ছি না, কিছুতেই শান্তি পাচ্ছি না। দাদা, দাদা, আমি এসেছি দাদা। আমি কদিন বাড়িতে না আসায় তুমি নিশ্চয়ই খুব চিন্তায় ছিলে দাদা। কি হলো, আমার মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছো কেন দাদা? তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন দাদা? দাদা? কে তোর দাদা? না না, আমি তো দাদা নই। ও বুঝেছি, আমার উপর তোমার অভিমান হয়েছে তো। আসলে কদিন ওই একটা কাজে আটকে পড়েছিলাম, তাই বাড়িতে আসতে পারিনি। আর তোমাকে যে একটা খবর জানাবো সেই উপায়টা পর্যন্ত আমার কাছে ছিল না। এখনো মিথ্যা দিয়ে সত্যকে ডাকতে চাইছিস? মিথ্যা? ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি, আমি সব শুনেছি। তুমি কি শুনেছো দাদা? এই কদিন তুই কোথায় ছিলিস? কি হলো, তুই এরকম চুপ করে আছিস কেন? বল, আমার কথার জবাব দে। আমি পারবি না, আমার কথার জবাব দিতে তুই পারবি না। কিন্তু জেনে না, মিথ্যাকে আমি চিরদিন ঘৃণা করে চলেছি, আর আজও ঘৃণা করি, ঘৃণা করি। দাদা তুমি একটু আগে পুলিশ এসেছিল খোঁজ করতে। সে কি পুলিশ? কি হলো, পুলিশের কথা শুনে এরকম চুপ করলি কেন? না মানে আমি বুঝতে পারছি না। ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে রে, ব্যথায় বুকখান আমার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তোর শিক্ষা দীক্ষা আদর্শ চলাঞ্জলি দিয়ে তুই শেষে কিনা ভগবান, এর জন্যই আমি তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি রে। ওরে, আমার কথা তুই একবার ভেবে দেখলি না? আমি না খেয়ে মরবো, তবু তোর ওই পাপের পয়সা টাকায় আমি পেট ভরাতে পারবো না। দাদা তুমি খবরদার, আমাকে তুই কোনোদিন দাদা বলে ডাকবি না। তোর মধ্যে একটা চোর গুন্ডা বদমাশের আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুই জানবি তোর দাদা মৃত। বলো না দাদা, ও কথা বলো না, আমি সহ্য করতে পারছি না। চোখের জল ফেলে তুই আমার মন ভেজাতে চাস কুলাঙ্গা? একটা ঘৃণিত চোরের দাদা আমি? উফ, এটাই আমার আজ জীবনের সবচেয়ে বড় অভিশাপ। হ্যাঁ হ্যাঁ, তোর মুখে শয়তানের বিষ, তোর নিঃশ্বাসে তীব্র বিষ। চলে গেল, বুকটা আমার চলে গেল। দাদা তুমি বিশ্বাস করো, কোনো কৈফিয়ত দিয়ে তুই আমাকে সন্তুষ্ট করতে পারবি না। বেরিয়ে যা,
তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, আমি তোকে আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। তুমি আমাকে ভুল বোঝো না দাদা, আমি চুরি করিনি, আমি চুরি করতে পারি না। এই নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি দাদা। আমি বিবেকহীন জানোয়ার হলে খাবারটা খেতাম, আমি তো মানুষ, তাই তোর এই পাপের পয়সার টাকার খাবার আমি খাবো না। দাদা, এখনো তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস? আরে লজ্জা বলে কি তোর কিচ্ছু নেই? তুই কি চাস? তোর চোখের সামনে আমি আত্মহত্যা করে এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি নেই। না না দাদা না, তোমার দেওয়া শাস্তি আমি মাথায় নিয়ে চলেই যাব। যা দুঃখ শুধু একটাই, আমি তোমাকে বোঝাতে পারলাম না, আর কোনো অপরাধ আমি করিনি। দাও দাদা, যাওয়ার সময় তোমার ভাই খবরদার, আমাকে তুই স্পর্শ করবি না। ও ভগবান, না না, ভগবান নেই। ভগবান যদি সত্যিই থাকতো তাহলে আজ আমাকে আমার দাদার স্নেহ থেকে বঞ্চিত হতো না। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমি তোমার স্নেহে মানুষ হয়েছি দাদা, তোমার ভালোবাসা হারিয়ে তোমাকে এবার আমি কি নিয়ে বাঁচবো দাদা? বলে দাও, তুমি বলে দাও। পারবো না, আমি তোর কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। এই হতভাগ্যের মুখের দিকে তাকিয়ে কথা বলতে তোমার ঘৃণা হচ্ছে দাদা। হ্যাঁ, সত্যিই তো আমি একটা হতভাগ্য, নইলে সব পেয়ে আজ আমাকে সব হারাতে হলো কেন? যাওয়ার সময় তোমাকে শুধু একটা কথা বলে যাই দাদা, এই হতভাগ্যের কথা মনে করে তুমি যেন কোনোদিন চোখের জল পেলো না দাদা, কোনোদিনও না। সারা জীবন তোমাকে শুধু দুঃখই দিয়ে গেলাম দাদা, আমি তোমাকে সুখী করতে পারলাম না। ভেঙে গেল আমার সব স্বপ্ন, ভেঙে চুরমার হয়ে গেল। এক ফোঁটাও আমার বিশ্বাসের নদীতে আজ আর এক ফোঁটাও জল নেই, শুধু দুধু মরুভূমি। এই মরুর তীব্র দাহ বুকে দিয়ে আমি আর বয়ে বেড়াতে পারছি না। এই নিদারুণ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমার উপযুক্ত শিক্ষিত দুই ভাই, না তারা সুখে থাক, তারা শান্তিতে থাক। এই হতভাগ্য তাদের জন্য কিছুই করেনি, কিছু করতে পারেনি। ঈশ্বর, আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কিন্তু আজ কোনোদিন শুধু একটাই ভিক্ষা চাইছি। ঈশ্বর, তুমি আমায় মৃত্যু দাও। ঈশ্বর, তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। কোনো ছাড়া শব্দ হইতে পারছি না। আমাকে দেখে আবার সবকে বললো নাকি? বললে কথা দোষ হবে। আজ আমি কোনো কথাই শুনবো না। টাকা দিলে ভালো, না দিতে পারে তুলুন করে আমার চাপ কথা হয়। টাকা দাও, না রে বাড়ি ছেড়ে দাও। দাও বাবাজি, তাড়াতাড়ি টাকাটা দাও। আজ আমার দাঁড়ানোর একটুও সময় নেই। টাকা বলি, তুমি যে একেবারে আকাশ থেকে বললে যে বললে কথা দোষ হবে। তুমি তো নিজেকে ধর্মপুত্র যুধিষ্ঠির ভাবো, তাহলে টাকার বেলা মুখে তো ভুল আসতে কানে। না মানে ওইসব মানেটা আমি বুঝি না। যদি তুমি ভালো মানুষের বাচ্চা হও তবে টাকা দিয়ে তবে কথা বলো। কাকা বাবু, আমি আপনার কাছে দেনা করেছি ঠিকই, আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার এই স্বর্গত বাবার সম্পর্কে বেশ তো, টাকাটা দিয়ে সব লেটা চুকেই যা।
মতো সামর্থ্য এখন আমার নেই কাকা বাবু। সাক্ষাৎ রামায়ণ শুনে সীতারামের মাসি বলি, হ্যাঁ তুমি কি আমরা হকের টাকা পেয়েছো নাকি? তাড়াবো, আজই আমাকে বাড়ি থেকে তাড়াবো। বাড়ি আমি দখল নেবই। আপনাকে তাড়াতে হবে না কাকা বাবু, আমি নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে যাব। কি বলছো বাবা বিমান? আমি মিথ্যা বলি না। তা অবশ্য ঠিক বললে কথা দোষ। এই জন্যই তোমাকে এত ভালো লাগে বাবাজি। এই নাও, তুমি টাকা দিতে পারবে না জেনে আমি কাগজপত্র সব সঙ্গে করে এনেছি। এই নাও, এইখান দিয়ে একটা সই করে দেবো। এই দিন। হরি হে রাধা মাধব, আমার আমার কতদিনের ইচ্ছে আর পূর্ণ হয়েছে। এই নীল কাকা বাবু। আমি বলছিলাম কি বাবাজি, আজই তাহলে বাড়িটা। হ্যাঁ, আজ এক্ষুনি আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। পথকেই যখন আশ্রয় করে নিতে হবে, তখন আর মিছে মায়া বাড়িয়ে লাভ কি? কোনো কোনো আত্মীয় স্বজনের বাড়ি? না কাকা বাবু, আমার এই দুর্ভাগ্যের বোঝা আমি কাউকে বইতে দেব না। আমি একাই বয়ে নিয়ে বেড়াবো। বললে কথা দোষ হবে। তোমার জন্য আবার প্রচুর দুঃখ হচ্ছে বাবাজি। ভগবান যখন আমাকে কাঙাল সাজিয়েছে, তখন আর আপনি দুঃখ করে কি করবেন কাকা বাবু? তাহলে তুমি তো আমার পর নাও বাবাজি। সংসারে কে আপন আর কে পর, এই সত্যটাই আমার জানাই হলো না কাকা বাবু। আসলে আমি বোধহয় অনেক বেশি চেয়েছিলাম, আর সেই জন্য ঈশ্বর আমাকে এই দুর্ভাগ্য বয়ে বেড়াতে বলেছেন। আমার কত সাথ ছিল, আমার ভাইদের নিয়ে আমি কত সুখে এই বাড়িতে থাকবো, অথচ আজ আমাকে আমার এমনই দুর্ভাগ্য যে আমার এই পিতৃপুরুষের ভিটেটুকু পর্যন্ত আমি রক্ষা করতে পারলাম না। তুমি তুমি মন খারাপ করো না বাবাজি। হ্যাঁ, যেতে যখন তোমাকে হবে, আর আর দেরি না করাই ভালো। না না, আর দেরি আমি করব না। আমাকে আমাকে শুধু আপনি একটু সময় দেন কাকা বাবু। আমি একবার ভালো করে আমার এই বাড়িটা একটু দেখে নিই, কারণ আর তো কোনোদিন এই বাড়িতে আমার আসা হবে না। কত সুখ স্মৃতি ছড়িয়ে আছে আমার এই বাড়িতে। ওই 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 সেই তুলসীতলা, ওইখানে মা যখন সন্ধ্যা প্রদীপ জ্বালাতো আর আমি দুষ্টুমি করে ওখানে যেতাম, মা আমাকে বলতো, খোকা দুষ্টুমি করিস না খোকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এইখানে এইখানে বাবা আমাকে রামায়ণ করে শোনাতো। ও সেসব সুখ স্মৃতি আজ কোথায়? বাবা, তুমি আমার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে কি বলছো বাবা? আর সাত পুরুষের পবিত্র ভিটেটুকু আমি আজ রক্ষা করতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, তোমার এই অক্ষম অকর্মণ্য ছেলেকে তুমি অভিশাপ দাও বাবা, অভিশাপ দাও, অভিশাপ দাও বাবা। বললে কথা দোষ হবে। কারো পোজ মার আর কারো